নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের ভৌতিক চিঠি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের 24 নম্বর এপিসোডে আজ আমি আপনাদের যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি ভৌতিক গল্প প্রেতের কান্না শোনাতে চলেছি। আশা করছি আপনাদের পছন্দ হবে। আজ গল্প পাঠে সৌম্যদীপ এবং সমগ্র পরিচালনায় আমি পারমিতা। চলুন আজ ঘটনা নয় গল্পে প্রবেশ করা যাক। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও ঘরের লাইটটিকে অফ করে ফিল করতে থাকুন। ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার। দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারে অসাধ্য। কত চেষ্টাই করল সে, কিন্তু রজতের বাড়ি ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল না। মনে মনে জেগে ওঠে তার শত অনুতাপ। রজত তাকে বারণ করেছিল, সে বলেছিল বরাবরই, শোনো দেবকুমার, এইসব পাহাড়ের জায়গায় একেবারেই ভালো নয়। এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে, কাজেই বিকেল 5টা না বাজতেই ফিরে এসো। সে তখন হেসেছিল বিদ্রুপের হাসি। একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে, পাহাড়ের পথ বলেই কি তার বিপদ হবে? সে কি 5 বছরের কচি ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে? তখন এমনি কত কথাই তার মনে হয়েছিল, কিন্তু এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেলল। এখন কোথায় সে যাবে? কেই বা তাকে আশ্রয় দেবে? হ্যাঁ, ওই যে দূরে একটা আলো দেখা যায় না? দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে। ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে। দেবকুমার জোরে পা চালিয়ে দিল। মিনিট 10 পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে। বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালে এর পিছনে ছিল বিরাট ধনীর কোনো ইতিহাস। বিরাট সিংহ দরজা, লৌহ ফটক, তারই মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে। অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট। পরম নিশ্চিন্ত মনে তিনি হুঁকোতে হাতে ধূমপানে ব্যস্ত। দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আধখোলা চোখ দুটি ভালো করে খুললেন এবং একটু সোজা হয়ে বসলেন। দেখুন, আমি বড় বিপন্ন, পথ হারিয়ে ফেলেছি। আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করি। দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে। ভদ্রলোক এবার দেবকুমারে আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন। তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কোথাও ঝনঝন করে ঘন্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হলো। ভদ্রলোক ঠিক তেমনি ভাবেই তামাক খেতে খেতে নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন। দেবকুমার পরম কৃতজ্ঞতা ভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পেছন পেছনে উপরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্হিত হতে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙলো কেন। নিশুতি অন্ধকার রাত, কিন্তু কেমন একটা থমথমে ভাব। সে তার বালিশের তলা হতে টর্চটি টেনে বার করতে যায়, কিন্তু মনে হলো তার খাট শুদ্ধ গোটা বিছানায় যেন মেঝে হতে উঁচু হয়ে উঠেছে। কিয়ে? দেবকুমার বসতে চেষ্টা করলো বিছানার উপরে, কিন্তু বসতে গেলেই পড়ে যায়। আবার সে লুটিয়ে পড়ে বিছানার উপরেই, কারণ সমস্ত খাটকানি তখন প্রায় 3 হাত উঁচুতে শূন্যে উঠে গেছে। দেবকুমার ভীত সন্ত্রস্ত ভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগলো। সহসা ধপ করে খাটকানি পড়ে গেল মেঝেতে। প্রচন্ড শব্দে দোতলার মেঝে থরথর করে উঠল। মনে হলো
কোনো মস্ত হাতি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিয়েছে। পরক্ষণে একটা কনকনে ঠান্ডা হাওয়া, মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার। হঠাৎই কার একটা মর্মবেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে। কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো কারোর হতে পারে? এ যেন বরফের ছুরি। দেবকুমার না জানি কোন এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটাই বন্ধ করে ফেলেছিল। কিন্তু আসলে সে তো ভীরু নয়, সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল। কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে একেবারেই দূরে ঠেলে ফেলে দেয়। পূর্ণ বিস্ফারিত চোখে তাকায় সে, কিন্তু চাইতেই ও কি, খোলা জানলা একখানা বিভৎস মুখ। সে মুখে এক তিল মাংস নেই, সাদা ধবধবে হাড়ের মুখ, নাক, চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা ঘুরে গেল, তার চোখ দুটি আপনা হতেই বন্ধ হয়ে গেল। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে ওঠে দেবকুমার। কিন্তু এ কি, কোথায় সেই বিভৎস মুখ? এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আর একটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে। সে দেখে দুটি করুণ চোখ, সুন্দরী চোখই তাকে বলা যায়, একান্ত মিনতি মাখা দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কে যেন একরাশ বরফের ছোপ তার দেহ মনে বুলিয়ে দিয়ে গেল। চোখ তার বন্ধ করে দেবকুমার ভয়ে বা বিস্ময়ে, পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকায়। কিন্তু তখন সেই চোখ ঠিক একই রকম ভাবেই তার মুখের উপর ঝুঁকে আছে। তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে। সহসা এক প্রচণ্ড শব্দ, সজোরে দরজাটাকে খুলে ফেলল। পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢুকেই সে এক লাফে মহিলার দিকে এগিয়ে এলো। তার পরের মুহূর্তে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিয়ে আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা। কিন্তু পরক্ষণেই সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানি শানিত ছুরি, আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর। দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায়, মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে। দেবকুমার সেই দৃশ্য আর দেখতে পারে না, ভয়ে সে চোখ বন্ধ করে নেয়। কতক্ষণ সে এইভাবেই ছিল বলা যায় না, কিন্তু কি এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে তাকায়। ওহ, কি ভয়ঙ্কর! নিহত মহিলার চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। কি তার উত্তাপ আর কি তার জ্যোতি! সমস্ত ঘরে যেন আগুন জ্বলছে, আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা, তার সর্বদেহ রক্ত মাখা। বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলে ফুটন্ত রক্তস্রোত। দেবকুমার স্তব্ধ, হতবাক। কিন্তু কিসের আকর্ষণে সে চোখ আর ফেরাতে পারল না। মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনই ভাবেই তাকিয়ে রইল। মহিলার হিংস্র দৃষ্টিতে চারিদিকে তাকায়, ঠোঁট তার কেঁপে ওঠে। না জানি কোন অভিশাপ সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে। সহসা দূরে কেন এত অসংখ্য পদশব্দ? দূর হতেই কাছে, ক্রমশ আর কাছে। কে জানে কত লোকের পদশব্দ নৈত স্তব্ধতা ভারী করে তোলে। দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয়, অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়ছে। তাদের হই হুল্লা ও অস্ত্রের ঝঞ্ঝনায় আতঙ্ক সৃষ্টি হয়। সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। বুক কেঁপে ওঠে দেবকুমারের, কিন্তু সে বুঝি চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢোকে একপাল যমদূত, সকলেই সশস্ত্র, ভয়ঙ্কর। কিন্তু তাদের পুরোভাগেই সেই মহিলার হত্যাকারীর নৃশংস ব্যক্তি। হিড়হিড় করে টেনে তাকে বার করে ঘরের বাইরে। তারপর তার দেহের সর্বত্র এলোপাথারি চালে অসংখ্য অস্ত্রাঘাত, ছোড়া, তরোয়াল, সড়কি, বল্লভ তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলে। মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল।
এক বীভৎস অট্টহাসিতে মহিলা উল্লসিত হয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে কোথা হতে বুঝি বা ছাদ ফুঁড়ে টুপটাপ ঝরে ঝরে পড়তে লাগলো কতগুলি কচি কাঁচা ছেলে মেয়েদের রক্তমাখা ছিন্ন শির ও অঙ্গ প্রত্যঙ্গ। আর্তনাদ ও উল্লাসের চিৎকারে কান ঝালাফালা হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে। গোলয় দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি। টকবকে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে। কয়েকটা ভয়ঙ্কর হিংস্র যমদূত গোটা কয়েক বীভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেড়ে এলো। ভয়ে শিউরে উঠল দেবকুমার। দুই হাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও! জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও এবং একজন ডাক্তার তার পাশে বসে। ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করেই বা এলো। চোখ চাইতে পারে না। অবশেষে ধীরে ধীরে মনে আসে তার সবকিছু, কিন্তু বুঝতে পারে না নিশীথের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করেই বা এলো। সম্ভবত তার বুকের ভাষা মুখ ফুটে বেরিয়েছিল একটু জোরেই। রজত বলে, হ্যাঁ ভাই, এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক। সংক্ষেপে বলছি শোনো। অনেক রাতে তুমি যখন ফিরলে না, তখন আমি এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বেরোই। এই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল 3 দূর। এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমার কানে আসে। আমি তখনই টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো। দেখি তুমি খাটের ওপরে পড়ে আছো, কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। বাধা দিয়ে দেবকুমার বলে, কিন্তু ওরা সব গেল কোথায়? সেই নিহত মহিলা, বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি, সেই রক্ত নদী, রক্তস্রোত। থামুন, বাধা দিয়ে বললেন ডাক্তারবাবু। ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু। এ বাড়িটা ভূতের বাড়ি। যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার, আসলে কিছুই সত্যি নয়। কিন্তু মিছিমিছি এমন একটা। দেবকুমারের কথায় বাধা দিয়ে রজত বলল, মিছিমিছি কিছুই নয় দেবকুমার। অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর উপরে বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন, কিন্তু তিনিও হাতে নাতে তার সাজা পেয়ে গেছেন। মহিলার আত্মীয় স্বজন যারা, তারা একদল ভাড়াটে গুন্ডা লেলিয়ে এ বাড়ির সবাইকে কচুকাটা করে গেছে। সেই থেকে এ বাড়ি পোড়ো বাড়ি বলেই বিখ্যাত। এখানে কেউ থাকে না। মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয়। সম্ভবত তোমার মতোই দৈবাত যারা এখানে রাতের মধ্যে হয়। ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া গেছে। তোমার ভাগ্য ভালো যে আমরা বোধহয় খুব সময় মতোই এসে পড়েছিলাম। দেবকুমার নীরবে ভাবতে থাকে। বিস্ময় ও ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেল। কয়েকদিন পরে সে আবার একদল মিস্ত্রি নিয়ে আবার সেই বাড়িতে ফিরে আসে এবং রজতকে বলে, ভাই, খাটের তলাটা একবার খুঁড়তে বলো ওদের। আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল, উঁচু হয়ে উঠেছিল অনেকটা। তার কারণ কি বলতে পারো? তা কেমন করে বলবো ভাই, তুমি বলছো খুঁড়তে, বেশ খুঁড়েই দেখা যাক। কয়েক ঘন্টা পরিশ্রমের পর মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুলে ফেলা হলো, তখন দেখা গেল রক্ত মাংসহীন কার এক কঙ্কাল। আর সেই কঙ্কালের আশেপাশের কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে। সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর রজত বলল, রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার। সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে, আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয়। জীবনে একদিন যা হয়েছিল এ বাড়ির ভৌতিক আদিবাসীরা তা আজও রিহার্সাল দিয়ে যাচ্ছে। যাই হোক, দিন তো প্রায় শেষ হয়ে গেল। আর 2-1 ঘন্টা থাকতে পারলে এ বাড়ির আরো কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত।
কিন্তু সে কি সঙ্গত হবে ভাই? ও কি? চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু। সেদিকে তাকিয়ে তারা দেখে এক পাল কালো বাদুড় হঠাৎ জানলার সার্সিতে এসে মাথা ঠুকছে। তাদের কুতকুতে রক্ত চোখে হিংস্র ঝলক। জোরে চিৎকার দিয়ে ওঠে রজত, না আর নয়, এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার, বেরিয়ে পড়ো ডাক্তার, নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে। মুহূর্তে ছুটে বেরিয়ে পড়ে সবাই। মনে হলো কারা যেন তাদের পিছু পিছু বেগে ছুটে আসছে। নাগাল পেলেই বুঝি আবার ঘাটটা ঝাঁপিয়ে পড়বে আর দুমড়ে দেবে। এই ছিল আজকের গল্প, যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে প্রেতের কান্না। ভয়ের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। পাশে থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকবেন ভৌতিক চিঠি।